তাজওয়ানকে রাস্তার মাঝখানে ওইভাবে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে হৃদি দ্রুত জায়গাটা ত্যাগ করলো। তার হৃদস্পন্দন এখনও স্বাভাবিক হওয়ার নাম নিচ্ছে না। রাগে ও উত্তেজনায় তার হাতের তালু ঘামছে, কিন্তু সেই সাথে এক অদ্ভুত তৃপ্তি। তাজওয়ানের মতো একটা পশুকে উচিত শিক্ষা দিতে পেরে আজ শান্তি লাগছে। তবে মুহূর্ত পরেই এক গভীর টেনশন তাকে ঘিরে ধরল। সৌহার্দ্য যদি জানতে পারে সে তাজওয়ানের সাথে কথা বলেছে, হোক সেটা ভালো বা খারাপ উদ্দেশ্যে, তবে সে হৃদির খবর করে ছাড়বে। এই ভয়ে তার বুকের ভিতরটা কেঁপে উঠল। হৃদি নিজের সমস্ত ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে সামনে পা বাড়াতেই দেখল বাড়ির গাড়িটা দ্রুত গতিতে এসে তার সামনে থামল। ড্রাইভার চাচা কিছুটা ইতস্তত বোধ করে কাচুমাচু মুখে বললেন, আমার একটু লেট হয়ে গেল ছোট মামুনি। তোমার কলেজের সামনে থেকে খুঁজে এলাম, তোমাকে পেলাম না, ভয় পেয়ে গিয়েছিলাম আমি। হৃদি ড্রাইভারের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে চাচা, চলুন। আমি ভেবেছিলাম আপনি আসবেন না, দেরি হয়ে গেছে যেহেতু। না আসতেন আমি একা যেতে পারতাম। হৃদির কথা শেষ হতে ড্রাইভার দ্রুত বলে উঠল, না মা, ছোট স্যার বারবার বলে দিয়েছেন তোমার বের হওয়ার আগেই যেন আমি কলেজের গেটে থাকি। উনি জানতে পারলে ভীষণ রেগে যাবে। ড্রাইভারের কণ্ঠে সৌহার্দ্যের প্রতি এক অদ্ভুত ভয়ের চাপ। হৃদি তাকে সান্ত্বনা দিয়ে টেনশন করতে বারণ করলো। ড্রাইভার ভদ্রলোক একটু স্বস্তি নিয়ে গাড়ি স্টার্ট দিল বাড়ির উদ্দেশ্যে। লন্ডনের ক্যানারি ওয়ার্ফের একটি সুউচ্চ ভবনে নিজের অফিস কক্ষে বসে আছে সৌহার্দ্য। লন্ডনের সময় অনুযায়ী তখন সকাল 9:30। ব্যবসার জরুরি কিছু জটিল ইস্যু নিয়ে রিভানের সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিল সৌহার্দ্য, কিন্তু হুট করেই তার ফোনে আসা একটি মেসেজের টুং শব্দে মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। ফোনটা হাতে নিয়ে ভিডিওটা প্লে করতেই সৌহার্দ্যর চোয়াল শক্ত হয়ে কাঠ হয়ে গেল। ভিডিওটা দেখে রাগে তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে, যেন কোনো জ্বলন্ত আগ্নেয়গিরি ভিতরে ধলা পাকিয়ে আছে। তার চোখ জোড়া মুহূর্তেই টকটকে লাল রক্তবর্ণ ধারণ করলো। মিটিংয়ের মাঝে সৌহার্দ্যকে এমন পৈশাচিক রূপ ধারণ করতে দেখে রিভান চরম ভড়কে গেল। কি হলো বুঝলো না ছেলেটা, ভয়ে জিজ্ঞেস করার সাহসও হচ্ছে না। নিজের ভাবনার অতল থেকে বেরিয়ে সৌহার্দ্য রাগে গর্জে উঠল, প্রাইভেট জেট রেডি করো, আগামী 15 মিনিটের মধ্যে টেক অফের পারমিশন নেই, হ্যারি আপ অ্যান্ড গো। রিভান ভয়ে আমতা আমতা করে বলল, কিন্তু ভাই। সৌহার্দ্যের রক্তচক্ষু দেখে থেমে গেল ছেলেটা, আর বলার সাহস পেল না। কোনো রকমে বলল, ওকে ব্রো, বলেই উঠে চলে গেল। রিভান যেতে সৌহার্দ্য পুরো অফিস রুমটা একটা তাণ্ডবে পরিণত করলো। হাতের কাছে যা পেয়েছে সব গুটিয়ে দিয়েছে, তবুও যেন রাগ কমাতে হিমশিম খাচ্ছে। রাত প্রায় শেষের দিকে, 3টার কাছাকাছি আসিফ শিকদারের বাড়ির সামনে এসে থামলো সৌহার্দ্যের গাড়িটা। গাড়ির ভিতরটা যেন উত্তেজনায় কাঁপছে। সৌহার্দ্য স্টিয়ারিংয়ের উপর হাত রেখে রাগে ফোঁস করছে। লন্ডন থেকে ভিডিওটা দেখার সাথে সাথে ও যেমন অস্থির হয়ে ইমার্জেন্সি ফ্লাইটে বাংলাদেশে উড়ে এসেছে। তাতে ফারিস খুব ভালো করে বুঝতে পারছে যে সৌহার্দ্যের মাথায় এখন রক্ত উঠে আছে। রিভান যখন ওকে ফোন করে ফোনে খবরটা দিল, তখন সৌহার্দ্যের পার্সোনাল এর কাছ থেকে সব শুনে ফারিস এক মুহূর্ত দেরি না করে এয়ারপোর্ট ছুটেছে। সে জানে সৌহার্দ্যের মাথা যখন গরম হয় তখন সে কোনো সীমানা মানে না। হয়তো ধ্বংস করে দেয় সব, নয়তো নিজে ধ্বংস হয়ে যায়। ফারিস গাড়ির ভিতর থেকে সৌহার্দ্যের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে একটু ভয় ভরা কণ্ঠে বলল, দেখ ভাই, এভাবে সাপের মতো ফোঁস করিস না, সাপ তোকে দেখে এখন ভয় পাবে। কথাটা শেষ করার আগে সৌহার্দ্য গর্জে উঠে ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ। কথাটা বলেই সৌহার্দ্য গাড়ি থেকে নেমে এলো এবং ঠাস করে গাড়ির দরজাটা বন্ধ করে দিল। সাথে সাথে পুরো গাড়িটা যেন কেঁপে উঠল। ফারিস নিজের গাড়িটার জন্য আফসোস করতে সৌহার্দ্যকে গালি দিতে দিতে ওর পিছনে নামলো। সৌহার্দ্য গিয়ে দাঁড়ালো গেটের সামনে। দারোয়ানের উদ্দেশ্যে ঠান্ডা অথচ ভারী গলায় বলল, আসিফ শিকদারের সাথে দেখা করবে, ব্যবস্থা করুন 5 মিনিটের মধ্যে। বলুন ডাক্তার চৌধুরী এসেছে। দারোয়ান কিছু একটা বলতে গিয়ে সৌহার্দ্যের সেই আগ্নেয় ঝলসানো দৃষ্টিতে জমে গেল। ভর তো হাতে সে আসিফ শিকদারের কাছে ফোন করলো। ফোন রেখে গেট খুলতে সৌহার্দ্য ভিতরে ঢুকলো যেন কোনো প্রলয়ঙ্কারী ঝড়। আসিফ শিকদার বিরক্ত মুখে দরজা খুলতে সৌহার্দ্য তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গর্জে উঠল, আপনার ওই শহরের বাচ্চা ছেলেটাকে বের হতে বলেন, জ্যান্ত ফুতে ফেলবো ওকে আজ আমি। আসিফ শিকদার রাগে কাঁপতে কাঁপতে বলল, কেমন বেয়াদবি এটা, মাঝরাতে আমার বাড়িতে এসে বেয়াদবি করার সাহস কী করে হয়? সৌহার্দ্য উত্তর দিতে গিয়েও থামলো। ভিতর থেকে ভেসে আসা চেঁচামেচির শব্দে রুম থেকে বেরিয়ে এলো তাজওয়ান। তাজওয়ানকে দেখা মাত্রই সৌহার্দ্যের ধৈর্য যেন বাঁধ ভাঙল। ক্ষিপ্ত বাঘের মতো সে ঝাঁপিয়ে পড়ল তাজওয়ানের উপর। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত। কেউ কিছু বুঝে ওঠার আগে সৌহার্দ্যের হাতের এলোপাথারি মার তাজওয়ানের উপর আছড়ে পড়ছে। আসিফ শিকদার চিৎকার করে গার্ডদের ডাকতে চাইলে ফারিসের কঠিন হুমকিতে তার গলার স্বর আটকে গেল। ফারিস এগিয়ে গিয়ে সৌহার্দ্যকে জাপটে ধরার চেষ্টা করলো। সৌহার্দ্যের শরীর যেন এখন অসুর ভর করেছে। ফারিসও হিমশিম খাচ্ছে তাকে আটকাতে। তাজওয়ানের অবস্থা তখন প্রায় খারাপ। ঠিক সেই মুহূর্তে ফারিস সৌহার্দ্যের কানের কাছে ঝুঁকে মুখ নিয়ে নিচু স্বরে কী যেন বলল। সেই কথাটুকুর জাদুতে যেন সৌহার্দ্য থমকে গেল।
প্রচণ্ড রাগে শরীর কাঁপছে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সোফায় গিয়ে বসলো পায়ের উপর পা তুলে। তাজওয়ানের বডিগার্ড ছেলেটার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে সে শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, কাল যে ফুলটা দিয়ে এই শুয়োরের বাচ্চা আমার বউকে প্রপোজ করেছে সেগুলো নিয়ে আয়। কোথায় ফেলেছিস? গো অ্যান্ড হ্যারি আপ। ছেলেটাও হতবাক, এত রাতে সে ফুল কোথায় পাবে? তাছাড়া সেগুলো তো ডাস্টবিনে ফেলার পর ডাস্টবিনও মনে হয় পরিষ্কার করা হয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে তোতলাতে বলল, কিন্তু স্যার ওগুলো এতক্ষণে। সৌহার্দ্য তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বন্দুকটা তাক করলো। দাঁতে দাঁত চেপে বলল, একটা শব্দও খরচ করবি না, না হলে ওই শুয়োরের বাচ্চাটার আগেই তোকেই শেষ করব। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছেলেটা আর একটা কথা বলার সাহস পেল না, ভয়ে সিটিয়ে গিয়ে সুর করে বেরিয়ে গেল। এদিকে তাজওয়ান রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে আছে, শরীরের প্রতিটা পেশি যেন যন্ত্রণায় বিদ্রোহ করছে। মেঝেতে রক্তের ধারা চুয়ে পড়ছে। আসিফ শিকদার আর ধৈর্য ধরে রাখতে পারল না, চিৎকার করে গর্জে উঠলেন, বের হও আমার বাড়ি থেকে বেয়াদব ছেলে, আমার ছেলে। আসিফ শিকদারের কথায় মাঝখানে সৌহার্দ্য একরাশ বিরক্ত নিয়ে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক হিমশীতল জেদ। সে বলল, আপনার বাড়িতে জিলাপি বিলি করছেন না যে আমি খেতে এসেছি? আপনার ওই শুয়োরের বাচ্চাটাকে শান্তি না দিয়ে আমার নিজের বাড়িতে গিয়ে বউকে আদর করার মুড আসবে না। শান্ত হয়ে বসুন, আমার কাজ শেষ হলে এমনিতেই চলে যাব। তার আগে বেশি বাড়াবাড়ি করলে বাপ ছেলে দুটোকেই জ্যান্ত পুঁতে দিয়ে যাব। সৌহার্দ্যের এমন অদ্ভুত শীতল এবং অসলগ্ন কথার ফারিস নিজের কাশি চেপে রাখতে পারল না। আসিফ শিকদার যেন পাথর হয়ে গেলেন। তার বাড়িতে তার সামনে দাঁড়িয়ে তার ছেলেকে পিটিয়ে এই ছেলে এত শান্ত ভঙ্গিতে কথা বলছে যেন তার কোনো জরুরি ব্যবসায়িক মিটিং করতে বসেছে। বিস্ময় আর রাগে তার শরীর কাঁপছে। কোনো উপায় না দেখে আসিফ শিকদার রাগে গজগজ করতে শারহান চৌধুরীর কাছে ফোন লাগালেন। ওপাশ থেকে কল রিসিভ হতেই তিনি চড়া গলায় বলে উঠলেন, কি বেয়াদব ছেলে জন্ম দিয়েছেন আপনি! আমার বাড়িতে এসে আমার সামনে আমার ছেলেকে পিটিয়ে আবার আমাকেই হুমকি দিচ্ছে। মাঝরাতে ছেলের নামে এমন অভিযোগ শুনে শারহান চৌধুরী বিরক্তির চরন্ত সীমায় পৌঁছে গেলেন। ছেলে তো লন্ডনে থাকার কথা, দেশে কখন এলো? শারহান চৌধুরী বিরক্তিতে মুখটা কুঁচকে নিলেন। সেই ছেলেবেলা থেকে এই ছেলের নামে নালিশ শুনতে শুনতে তিনি ক্লান্ত। ভেবেছিলেন বড় হলে শান্ত হবে, অথচ সে বড় হয়ে আরও বেশি অশান্তি নিয়ে ফিরছে। শারহান চৌধুরী নিজের সমস্ত বিরক্তি গিলে নিয়ে নিস্পৃহ গলায় বললেন, ও এইটুকু করেছে, যাক খুশি হলাম। আপনাকে পিটিয়ে আমার মান সম্মান নষ্ট করেনি, এর জন্য ওকে আমার হয়ে একটা ধন্যবাদ দিয়ে দিয়েন। আর শিকদার সাহেব, এটার জন্য মাঝরাতে আমার ঘুমটা না ভাঙালে পারতেন। বলে তিনি ঠাস করে ফোনটা কেটে দিলেন। ফোনের ওপাশে আসিফ শিকদার তখন বিস্ময়ে স্তব্ধ। প্রায় আধা ঘন্টা পর বডিগার্ড ছেলেটা ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা সেই পচা দুর্গন্ধময় ফুলগুলো নিয়ে ঘরে ঢুকলো। ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে উঠল, পচা গলা গন্ধে সবাই নাক চেপে ধরল। কিন্তু সৌহার্দ্য নির্বাক, পাথরের মতো বসে আছে। ওর রাগের পারদ এখনও এমন এক পর্যায়ে যে বাইরের এই নোংরা গন্ধ ওর মস্তিষ্কে কোনো প্রতিক্রিয়াই তৈরি করছে না। ফারিস তার টিকতে পারল না। গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়, সে ঝুঁকে এলো সৌহার্দ্যের কানের কাছে। চাপা গলায় মিনতি করে বলল, ভাই এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? অনেক মেরেছিস, এবার বাদ দে। বাকি কথাটুকু গলার কাছেই আটকে গেল ফারিসের। সৌহার্দ্যের সেই জ্বলন্ত শীতল দৃষ্টির দিকে তাকাতেই সে বুঝে গেল এখন কোনো যুক্তি কাজ করবে না। সৌহার্দ্য ইশারায় বডিগার্ডকে নির্দেশ দিল তাজওয়ানকে টেনে সোফায় বসাতে। ছেলেটি কাঁপা কাঁপা হাতে তাজওয়ানকে সোফায় এনে বসালো। রক্তাক্ত ক্ষতবিক্ষত তাজওয়ান যন্ত্রণায় কুঁকড়ে থাকলেও সৌহার্দ্যের দিকে চোখ তুলে চাইল অগ্নিদৃষ্টিতে। সৌহার্দ্য রিভলভারটা তাজওয়ানের দিকে তাক করলো। হিসিয়ে উঠল ওর কণ্ঠ, দৃষ্টি নামা, নয়তো চোখ দুটো উপড়ে তোর বাপের খোলার দবার গুটি বানিয়ে দেব, শুয়োরের বাচ্চা। এরপরেই তাজওয়ানের দিকে তাকিয়ে বিরক্ত ভরা গলায় হুকুম করলো, খাওয়া শুরু কর। আমার হাতে সময় খুব কম, আজ 3 দিন বউটাকে দেখি না, মনটা কেমন বউ বউ করছে। তোর মতো একটা জঞ্জালের পিছনে সময় নষ্ট করার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার, হারিয়া। আসিফ শিকদার ছেলের এমন বীভৎস অবস্থা দেখে আর ধৈর্য ধরে রাখতে পারল না। রাগে তার শরীর থরথর করে কাঁপছে, চোখের কোণ দিয়ে যেন আগুন ঝরছে। তিনি গর্জে উঠলেন, এই বেয়াদব গুন্ডা ছেলে, তোর সাহস কী করে হয় আমার বাড়িতে এসে আমার সামনে আমার ছেলের সাথে এইসব করার? সৌহার্দ্য একরাশ বিরক্তি নিয়ে আসিফ শিকদারের দিকে তাকালো। তার কণ্ঠস্বরে কোনো কম্পন নেই, বরং এক ধরনের শ্লেষ মেশানো ঠান্ডা মেজাজ। সে বিরক্ত হয়ে বলল, শুধু বেয়াদব বলে লজ্জা দেবেন না, দূর সম্পর্কের শ্বশুরমশাই। আমি একদম পিএইচডি করা বেয়াদব। বেয়াদবিতে উচ্চতর ডিগ্রি নেওয়া। হার্টের সমস্যা থাকলে বরং ঔষধটা খেয়ে নিন, কারণ কিছুক্ষণের মধ্যে নিজের চোখের সামনে ছেলের বুক ফুটে হতে দেখার জন্য আপনার নিজের হার্ট সচল থাকাটা খুব দরকার। কথাটা বলেই সৌহার্দ্য তাজওয়ানের বুক বরাবর রিভলভারটা তাক করলো। রাগে তার প্রতিটা নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, যেন আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মতো ফুঁসছে সে। দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিল, 3 পর্যন্ত গুনবো। এর আগে শুরু কর, আমার ধৈর্য অনেক কম, না হলে বুক ঝাঁঝরা করে দেব। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। তোর তো ভালোই জানা আছে আমার রেকর্ড খুব একটা সুবিধার নয়, সো ফার্স্ট গো হেড।
সৌহার্দের কথা বলার ভঙ্গিটা ছিল বিকারগ্রস্ত, যেন তাজওয়ানের মুখের সামনে কোনো সুস্বাদু খাবার সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু সেই পচা ফুলের তীব্র উৎকট গন্ধে ফারিসের দম বন্ধ হয়ে আসছিল। তাজওয়ান খাওয়ার আগে সে আর নিজেকে সামলাতে পারল না, বমি করে পুরো ড্রয়িং রুম ভাসিয়ে দিল। সৌহার্দ্য সেদিকে তাকিয়ে চরম বিরক্তিতে নাকমুখ কুঁচকে নিল। আসিফ শিকদার তখন রাগে থরথর করে কাঁপছে। তার চোখের সামনেই সব ঘটছে, কিন্তু ধুরন্ধর ছেলে দুটোর হাতে তার নিজেরই এমন সব গোপন প্রমাণ রয়েছে যে তিনি চাইলেও কিছু করতে পারছেন না। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বললেন, তোদের সময় ফুরিয়ে এসেছে, ঠিক সময় দেখে নেব। ইতিমধ্যে তাজওয়ান নিরুপায় হয়ে অল্প কিছু পচা গোলাপের পাপড়ি গিলতেই দুর্গন্ধে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। তাজওয়ান অচৈতন্য হয়ে মেঝেতে লুটিয়ে পড়তেই সৌহার্দ্য স্থির ধীর পায়ে উঠে দাঁড়ালো। তাজওয়ানের সামনে গিয়ে ঠিক সেই হাতটি লক্ষ্য করে গুলি ছুড়ল, যে হাত দিয়ে সে হৃদির পবিত্রতা স্পর্শ করার দৃষ্টিতে রেখেছিলেন। বিকট শব্দে কাঁপল ড্রয়িং রুম। ফারিস হকচকিয়ে উঠল। এতবার বোঝানোর পরে সৌহার্দ্য আজ সব সীমানা পার করে দিল, কিন্তু সৌহার্দ্য নির্বিকার, তার চোখে মুখে বিন্দুমাত্র অনুশোচনার চিহ্ন নেই। আসিফ শিকদার পাগল প্রায় হয়ে তেড়ে আসতে চাইল। সৌহার্দ্য রিভলভারটা সোজা ওনার দিকে তাক করে ধরল। পকেট থেকে মোবাইলটা বের করে একটা ভিডিও ক্লিপ ওনার চোখের সামনে মেলে ধরে শীতল গলায় বলল, এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে কিংবা থানা পুলিশের কথা ভাবলে সাথে সাথে এই ভিডিওটা আমেরিকাতে আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে চলে যাবে। চরিত্র খারাপ হলে বউকে যে আপনি প্রাণ দিয়ে ভালোবাসেন তা আমার অজানা নয়। বুড়ো বয়সে বউ হারাতে না চাইলে চুপচাপ থাকবেন। আসিফ শিকদার তখন বিধ্বস্ত, অপমান আর আতঙ্কে নীল হয়ে দাঁড়িয়ে রইলেন। সৌহার্দ্য সেখানে আর এক মুহূর্ত দেরি করল না, দুবদাব পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফারিস নিজের আতঙ্ক আর অস্থিরতা সামলে দ্রুত তার পিছু পিছু ছুটল। বাড়ি থেকে বের হওয়ার পর সৌহার্দ্য ভিতরে আগ্নেয়গিরির লাভা যেন কিছুতেই ঠান্ডা হচ্ছে না। ড্রাইভিং সিটে বসে শক্ত করে স্টিয়ারিং ধরে রেখেছে সে। প্রতিটা মোড়ে রাগের মাথায় স্টিয়ারিংয়ের এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যেন কোনো জীবন্ত শত্রুকে আঘাত করছে। হৃদির হাতের উপর তাজওয়ানের ওই নোংরা স্পর্শের কথা মনে পড়তে সৌহার্দ্যের মাথার ভিতর রক্ত টকবক করে ফুটছে। ফারিস পাশে বসে অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকাচ্ছে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না এত কাণ্ড করার পরও সৌহার্দ্যের রাগ এক চুলও কমল না কেন। পরিবেশটা হালকা করার জন্য ফারিস হঠাৎ সুর করে গেয়ে উঠল, পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা, সারহান চৌধুরী বানিয়েছে একখানা। সৌহার্দ্য বিরক্তি আর জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকাতেই ফারিস হঠাৎ গম্ভীর ও ভাবুক হওয়ার ভান করে বলল, আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবছি ভাই। তোর যদি একটা ছেলে হয়, তোর মতো একটা ভেজাল প্রোডাক্ট, আর সেই ছেলে যদি আমার মেয়ের পিছনে পড়ে, তবে আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে? ওই শ্বশুরের বেয়াদব মেয়েটা না বুঝে তোর ছেলেকে নিজের জামাই বানাবে বলে ঠিক করে নিয়েছে। এই পকেট সাইজের ঝড়টা এখন আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আমি তো আমাদের হবু শ্বশুর জামাইয়ের সম্পর্কের কথা ভেবেই শিউরে উঠছি। সৌহার্দ্য এতক্ষণ ফারিসের আবল তাবল কথাগুলো হজম করছিল, কিন্তু এবার আর পারল না। খুব শান্ত অথচ বরফের মতো শীতল গলায় বলল, গাড়ি থেকে নামতো, সামনে পাথর জাতীয় কিছু দেখা যাচ্ছে, যা সরিয়ে দিয়ে আয়। ফারিস সিটে আরও ভালো করে চেপে বসে বাঁকা হাসি দিয়ে বলল, তুই আমাকে সুজনের মতো বলদ পেয়েছিস? যা, আর কোনো কথা না, এখন শান্ত হয়ে গাড়ি চলা, তোর বউ অপেক্ষা করছে, ছক্কা খেলবি। ফারিসের কথা শেষ হওয়ার আগে সৌহার্দ্যের চোখ জোড়ার আগে এমনভাবে জ্বলে উঠল যে ফারিস নিমিষেই চুপ হয়ে গেল। ভোর 6টার কাছাকাছি। রুমে ঢুকতেই সৌহার্দ্যের দৃষ্টি আটকে গেল বিছানায়। হৃদি শান্ত হয়ে ঘুমিয়ে আছে, পরম মমতায় জড়িয়ে ধরে আছে সৌহার্দ্যের একটা শার্ট। কিন্তু হৃদির হাতের দিকে তাকাতেই সৌহার্দ্যের বুকের ভিতরটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তাজওয়ানের ওই নোংরা স্পর্শের কথা মনে পড়তেই তার শান্ত হতে চাওয়া রাগটা আবার দাউ দাউ করে জ্বলে উঠল। কোনো কথা না বলে থমথমে মুখে শার্টটা খুলে একটা ওভারসাইজ টি শার্ট পরে নিল সে। তারপর হৃদির দিকে উল্টো দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। কিন্তু তার অস্থিরতা যেন ঘরময় ছড়িয়ে পড়েছে। প্রায় 10 মিনিট পর বাতাস যখন সৌহার্দ্যের চিরচেনা ক্রিট অ্যাভেন্টাস এর সেই তীব্র অভিজাত সুবাস হৃদির নাকে এলো, সে পিটপিট করে চোখ মেলল। চোখের সামনে সৌহার্দ্যকে দেখে হৃদি যেন ভূত দেখার মতো চমকে গেল। 1 সপ্তাহ পর ফেরার কথা, অথচ সে 3 দিনেই চলে এলো। হৃদির মনটা খুশিতে ডগমগ করে উঠল। সে দ্রুত কাছে গিয়ে পিছন থেকে সৌহার্দ্যকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু সৌহার্দ্য কঠোর হাতে হৃদির হাতটা সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ছাড়ো, বিরক্ত না করে ঘুমাতে দাও। হৃদি বিভ্রান্ত, তার সব আনন্দ মুহূর্তেই থমকে গেল। সে বুঝতে পারল না হঠাৎ এমন রক্ষ আচরণের মানে কি। অভিমানী হৃদি এবার সৌহার্দ্যের গায়ের উপর দিয়ে ঘুরে অন্য পাশে গেল। জোর করে সৌহার্দ্যের হাত সরিয়ে তার বুকের ভিতর মুখ গুজে ফিসফিস করে বলল, রেগে আছেন কেন? কি করেছি আমি? নাকি লন্ডনে গিয়ে নতুন কাউকে পেয়ে গেছেন? সৌহার্দ্য আর নিজেকে ধরে রাখতে পারল না। হৃদিকে নিজের নিচে ফেলে ওর দুগালে নিজের হাতের মুঠোয় চেপে ধরে জ্বলন্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হিসিয়ে বলল, তোকে বলছি না আমার অবাধ্য হবি না? তাহলে কেন হোস বারবার? হোয়াটস ইউর প্রবলেম?
আমার কথা শুনতে তোর সমস্যা কোথায় হয়, নাকি আমাকে না রাগিয়ে তোর শান্তি লাগে না? কথাগুলো শেষ করে সৌহার্দ্য রীতিকে ছেড়ে এক ঝটকা খাট থেকে নিচে নেমে এলো। খাটের সাথে পিঠ ঠেকিয়ে সে মেঝের উপর বসে পড়ল। সে খুব চেষ্টা করছে নিজের ভিতরের এই দাবানল নেভাতে, কিন্তু হৃদির এই অবুঝ মুখটা তাকে আরও জ্বালিয়ে দিচ্ছে। তার মস্তিষ্ক কেবলই ঘুরছে সেই দৃশ্য। তাজওয়ান সামনে হৃদি ঘন্টা ধরে হৃদি বসেছিল। কেন হৃদি তার সাথে কথা বলে সময় নষ্ট করলো? এগুলো না করলে তো তাজওয়ান সাহস হতো না হৃদির হাত ধরার। যে মেয়েটার পাশে একটা মাছি পর্যন্ত বসলে সৌহার্দ্যের সহ্য হয় না, তার হাত অন্য কেউ স্পর্শ করেছে। এই চিন্তাটাই যতবার মাথায় আসছে তাকে ততই রাগের চরম সীমায় নিয়ে যাচ্ছে। হৃদি সৌহার্দ্যের রাগের আসল কারণটা বুঝতে পারলো। কোনো কথা না বাড়িয়ে এসে খাট থেকে নিচে নেমে এলো এবং সৌহার্দ্যের কোলে গিয়ে বসলো। সৌহার্দ্যের ঢিলে ঢালা টি শার্টের ভিতর মুখটা গুজে দিয়ে মিনমিনিয়ে বলল, এমন করছেন কেন রাগীবর? আমি তো কথাটা শেষ করতে দিল না সৌহার্দ্য। সে বিরক্ত হয়ে কঠোর গলায় বলল, সর আমার থেকে। আমার কথা শুনবি না যখন, কাছেও আসবি না। কিন্তু মুখে সরে যেতে বললেও সৌহার্দ্য এক হাত হৃদির কোমরে শক্ত করে জড়িয়ে আছে, যেন তাকে কোনোভাবে দূরে যেতে দেবে না। হৃদি মুখ কুঁচকে অভিমানী কণ্ঠে বলে উঠল, 100 বার আসবো, 1000 বার আসবো, আমার বার আমি না আসলে কোন শাকচুন্নি আসবে? বলেই সে টি শার্টের ভিতর থেকে মুখটা বের করে সৌহার্দ্যের মুখে টুপ করে একটা চুমু খেয়ে নিল। সৌহার্দ্য একটু নড়ে চড়ে বসলো। পরক্ষণে ধীর অথচ গভীর কণ্ঠে বলল, ফিল পাইনি, আবার দাও। হৃদি কোনো বিরক্ত না হয়ে এক মুহূর্ত দেরি না করে সৌহার্দ্যের অপর গালে একটা চুমু খেলো। সৌহার্দ্য তখনও একই সুরে বলল, আবার। হৃদি এবার আলতো হেসে তার কপালে আলতো করে চুমু খেলো। সৌহার্দ্য চোখ বন্ধ করে হৃদিকে বুকের সাথে জাপটে ধরলো। তার কণ্ঠস্বর তখন গম গম করছে, এইবার লাস্ট, আর কোনোদিন আমার অবাধ্য হবে না, ওকে? হৃদি কোনো কথা না বলে মাথা নেড়ে সায় দিল। সৌহার্দ্য তাকে নিজের হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে মিশিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। দুপুর প্রায় 12টা। সারান চৌধুরীর রুমের বাতাস যেন থমথমে হয়ে আছে। তিনি তীক্ষ্ণ ও বিচারক সুলভ দৃষ্টি ছেলের দিকে তাকিয়ে আছে, আর সৌহার্দ্যের চোখে মুখে ফুটে আছে এক রাশ বিরক্তি। কিছুক্ষণ স্থির বসে থেকে সৌহার্দ্য উদাসীন গলায় বলল, আমার চেহারা দেখা শেষ হলে যেতে পারি? ছেলের এই অবজ্ঞ সময় সুর সারান চৌধুরীর ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তিনি রাগে ফেটে গড়ে গর্জে উঠলেন, আমার মান সম্মান ডুবিয়ে কি শান্তি পাও তুমি? কেন মাঝরাতে আসিফ শিকদারের ছেলেকে মেরেছো? তুমি লন্ডনে কাজ ফেলে এসেছো ওই ছেলেকে মারতে? সৌহার্দ্যের চোয়াল রাগে শক্ত হয়ে গেল। সে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, শুধু মেরেছি, শুক্রিয়া করো। কুত্তার বাচ্চাকে তো জ্যান্ত কবর দেওয়া উচিত। কথাটা বলতে গিয়েও যেন নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ করলো সে। সারহান চৌধুরী চিৎকার করে বলে উঠলেন, বেয়াদব ছেলে, এত অধপতন তোমার কবে হলো? কার সামনে কথা বলছো ভুলে গেছো তুমি? সৌহার্দ্য কোনো অনুশোচনা ছাড়াই উঠে দাঁড়ালো। তার চোখ তখন এক তীব্র জেদ। বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে সে তিক্ত মেজাজে বলল, যবে থেকে ওই স্টুপিড দের ব্যাটারিকে আমার কপালে জুটিয়ে দিয়েছো তবে থেকে। ছেলের এমন অধ্যত্ব দেখে সারহান চৌধুরী হতভম্ব। তিনি চেঁচিয়ে উঠলেন, আজ তো একটা বেয়াদব তুমি। আমি দোয়া করি তোমার ছেলেও তোমার মতো হয়, তখন বুঝবে। বাবার কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য ঘুরে দাঁড়ালো। তার মুখে তখন এক নিষ্ঠুর শ্লেষ। সে শান্ত অথচ ধারালো গলায় বলল, শকুনের দয়ায় গরু মরে না, তেমন তোমার দয়ায় আমার ছেলে ওরকম হবে না। বলেই সে আর এক মুহূর্ত দেরি করল না। সারহান চৌধুরী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। দুপুরের ঠিক 12টা। মাথার উপরের সূর্যটা আজ যেন সাক্ষাৎ আগুনের গোলা। অবিরাম ঝলসানো উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। চারপাশের প্রকৃতি যেন স্থবির, নিথর। প্রখর রোদের দাপটে পিচঢালা পথগুলো থেকে ধোঁয়া উঠছে। আর এই ঝিঝি ডাকা নিস্তব্ধ দুপুরে বাড়ির চারপাশটা এক অদ্ভুত গা ছমছমে শূন্যতায় ডুবে আছে। প্রতিটি গাছের পাতা রোদের তীব্রতায় নুয়ে পড়েছে। কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই, যেন পুরো পৃথিবীটাই আজ তন্দ্রাচ্ছন্ন। এই তপ্ত রোদে ছাদের এক কোণে ব্যস্ত হৃদি। পরম মমতায় গাছগুলোতে পানি দিচ্ছে সে, আর তার ঠিক পিছনেই লেজ নেড়ে মিকি মিউ মিউ করে এক অদ্ভুত ছন্দে ঘুরে বেড়াচ্ছে। হৃদি গাছগুলোতে পানি দেওয়া শেষ করে আদুরে ভঙ্গিতে মিকিকে কোলে তুলে নিল। ঠিক তখন তার মুখটা মিকির লোমশ শরীরে ছুঁয়ে এক চিলতে চুমু খাওয়ার জন্য ঝুঁকেছে। তখনই যেন স্তব্ধতা চিরে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, এইদের ব্যাটারি, আর একবার যদি এটাকে চুমু খেয়েছো তো তোমার ওই ঠোঁট দুটো আমি সেলাই করে দিব। স্টুপিড মহিলা, আর আমার কোনো ইচ্ছে নেই এরকম একটা স্টুপিড বিড়ালের বাবা হওয়ার। এখনই ফেলো ওটাকে। কিছুক্ষণ আগেই বাবার রুম থেকে ফোনে কথা বলতে বলতে ছাদে এসেছিল সৌহার্দ্য। দরজার সামনে এসে হঠাৎ এই দৃশ্য দেখে সে থমকে গিয়েছিল। এতক্ষণ দাঁড়িয়ে বউয়ের আদুরে মুখটা দেখছিল, কিন্তু এই বিড়াল ছানাটাকে আদর করতে দেখে নিজের বিরক্তি আর ধরে রাখতে পারেনি। হৃদি পিছনে ফিরে তাকাতেই দেখলো সৌহার্দ্য ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর এমন তিরিক্ষ মেজাজ দেখে হৃদি নাক মুখ কুঁচকে ঝংকার দিয়ে উঠল। এত সুন্দর একটা বাচ্চার সাথে এই লোকের এত সমস্যা কেন কে জানে। তারপর কিছুটা বিরক্ত হয়ে যোগ করলো, সবসময় মাসুম বাচ্চাটাকে এমন করেন কেন? ও আপনার কি দোষ করেছে? আমি তো আপনাকে বলছি না ওর বাবা হতে।
বলেই রিদি জেদের বসে মিকির নরম তুলতুলে শরীর টুপ করে একটা চুমু খেয়ে নিল। বেচারি মিকিটা বড়ই শান্ত, কোনো ঝামেলা করে না বলেই রিদির ওকে ভীষণ ভালো লাগে। এদিকে সৌহার্দ্য একরাশ বিরক্তি নিয়ে জ্বলন্ত দৃষ্টিতে বিড়াল ছানাটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, স্টুপিড মহিলার স্টুপিড বিড়াল, একে একবার ঠিকঠাক ধরতে পারি, একবার ছুঁড়ে অ্যামাজনের জঙ্গলে ফেলে দিয়ে আসবো। বলেই রাগে গজগজ করতে করতে সে সেখান থেকে চলে এলো। সৌহার্দ্য চলে যেতে রিদি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখ ভ্যাঙ্গালো, তারপর মিকিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। আজ কলেজ যাওয়া হয়নি। সকালে সৌহার্দ্যের মান অভিমান ভাঙানোর পর সে রিদিকে রুম থেকে বের হতে দেয়নি, বরং দুই হাতে জাপটে ধরে রেখেছিল বেলা 11টা পর্যন্ত। রিদি একবার কলেজ যাওয়ার কথা তুললেও সৌহার্দ্য জোর গলায় বলে দিয়েছে আজ যেতে হবে না। বেলা প্রায় 2টো। কলেজ থেকে বেরিয়ে প্রচণ্ড রোদে ক্লান্ত সুমি এসে বসেছে রেস্টুরেন্টের এক কোণে। বাবার পছন্দ করা পাত্রের সাথে দেখা করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার। বুকের ভিতরটা যেন অজানা এক আতঙ্কে দুরু দুরু কাঁপছে, কিন্তু বাবার কঠোর শাসনের কাছে সে আজ নিরুপায়। এতদিন ছেলেপক্ষ নীরব ছিল বলে বাবাও চাপাচাপি করেনি, কিন্তু আজ হঠাৎই বিয়ের তাড়া। 10 মিনিট পার হয়ে গেল, পাত্রের দেখা নেই। সুমি বিরক্ত হয়ে ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়াতেই সামনে এসে দাঁড়ালো এক সুদর্শন শান্ত মেজাজের যুবক। তাকে দেখে সুমির হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এ তো সেই লোক যার সাথে কয়েক মাস আগে ঝগড়ায় তিক্ত স্মৃতি এখনও তার হৃদয়ে কাটার মতো বিঁধে আছে। সুজনের অবস্থাও তথৈবচ। নিজেকে সামলে নিয়ে চেয়ার টানে বসতেই সুমিকে দেখে তার চোয়াল শক্ত হয়ে গেল। সুজন যান্ত্রিকভাবে বলল, বসুন মিস। সুমি বসলেও তার চোখে মুখে বিরক্ত আর অবজ্ঞার ছাপ। সুজন এক পলক তার দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, বাবা শেষ পর্যন্ত মেয়ে পায়নি? আমার মতো ভোলাভালা ছেলের জন্য জলজন্ত এক আগ্নেয়গিরি ঠিক করলো? এটা তো দেখছি একদম সৌহার্দ্যের ফিমেল ভার্সন। সুমি বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে বলল, এভাবে ছ্যাঁচড়ার মতো হাঁ করে তাকিয়ে না থেকে কিছু বলার থাকলে বলুন, আমার তাড়া আছে। সুজন কিছুটা হকচকিয়ে গেল, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে প্রশ্ন করল, আমাকে বিয়ে করতে আপনার কোনো সমস্যা নেই তো? সুমি তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ঝাঁঝালো গলায় বলল, আপনাকে আমি বিয়ে করতে চাইনি, আমি একজনকে ভালোবাসি, ছেলেটা ভালো না, মানে গ্যাংস্টার টাইপের, তাই বাবার চাপে আপনাকে বিয়ে করতে হচ্ছে। এখন আপনি যদি মনে করেন এই সত্যটা জানার পরও বিয়ে করা সম্ভব, তবে করতে পারেন, আমার আপত্তি নেই। সুমির কথা শুনে সুজন খুক খুক করে কেসে উঠল। মনে মনে ভাবলো, একদম পারফেক্ট পছন্দ, এই মেয়ের সাথে ওই গুন্ডা ছেলেই মানায়, আমার মতো নাদান না। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে ভদ্রতার সাথে বলল, ঠিক আছে, আমি আপনার বাবার সাথে কথা বলবো, আজ আসি। ভালো থাকবেন মিস, কি যেন নাম? সুমি বিরক্ত হয়ে জবাব দিল, সেটাও আমার বাবার কাছ থেকে জেনে নিয়েন। সুমি উঠতে যাবে, ঠিক তখনই তার চোখের সামনে পড়ল এক পরিচিত ছায়া, নীল চোখের সাহাবীর। তার সেই জ্বলন্ত দৃষ্টি সুমির সারা শরীর যেন আগুন ধরিয়ে দিল। সেই ঘটনার পর সাহাবীরের সাথে তার দেখা হয়নি, তার অজস্র কালের উত্তর দেয়নি সুমি। সাহাবীরের সেই তপ্ত দৃষ্টির সামনে সুমি যেন ছোট হয়ে গেল, ভয়ে কুঁকড়ে সে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। সুমি চলে যেতে সাহাবীর সুজনের দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, ওই মেয়ের সাথে তোর এখানে কি? সুজন সুমির যাওয়ার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাবা বিয়ে ঠিক করেছে, তাই দেখা করতে এসেছিলাম। এটা মেয়ে না পুরো হাই? সাহাবীর তাকে থামিয়ে দিয়ে ভুরু কুঁচকে বলল, পছন্দ হয়েছে? করতে চাস বিয়ে? কোনো তালবাহানা না করে সোজাসুজি বল। সুজন সাহাবীরকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, না, এই মেয়ের সাথে আমার অসম্ভব। কিন্তু তোর ব্যাপারটা ঠিক লাগছে না, কারণ কি দোস্ত এই মেয়ের সাথে তোর? সাহাবীর ঠোঁট কামড়ে মুচকি হাসলো। সুজনের দিকে তাকিয়ে বলল, ঠিক ধরেছিস, তুই তোর বাপকে বলবি এই বিয়ে করতে চাস। সুজন চমকে গিয়ে বিরক্ত হয়ে বলল, মাথা খারাপ নাকি তোর? বলতে গিয়েও থেমে গেল। সাহাবীরের চোখের গভীরতা দেখে সে যেন সব আঁচ করতে পারল। তুই কি চাচ্ছিস বলতো? সাহাবীর মৃদু হেসে বলল, তুই যেটা ভাবছিস। সুজন হঠাৎ বলে উঠল, কিন্তু ভাই এই মেয়ে তো বলল সে কাউকে ভালোবাসে, ছেলেটা গ্যাংস্টার গুন্ডা। সাহাবীর সাথে সাথে বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল, রাগে গজগজ করে বলল, সব ওই বেয়াদব ফারিসের দোষ। বাচ্চা মেয়েটাকে কেমন ভয় পাইয়ে দিয়েছে, বেয়াদবটাকে হাতের কাছে পাই শুধু। সুজন হেসে ফেলল, সাহাবীরের দিকে তাকিয়ে বলল, বাদ দে ওর কথা, ওর ভণ্ডামি আর যাবে না, আমি আসি রে, আমার কিছু রোগী আছে বলেই বিদায় নিল। সুজন চলে যেতে সাহাবীর মুচকি হাসলো, সে খুব ভালো করেই জানে মেয়েটা তাকেই ভালোবাসে। আর সুজনের কথার পর যে সে নিশ্চিত হলো, মনে বিড়বিড় করে বলল, ওয়েট করেন, খুব তাড়াতাড়ি মিসেস সাহাবীর হওয়ার জন্য, মাই এংরি বার্ড, বলেই নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। বিকেলের স্নিগ্ধ হাওয়ায় ছাদের কার্নিশে পাশাপাশি বসে আছে রিদি আর পৃথা। চারপাশটা শান্ত, অথচ পৃথা সেই কখন থেকেই এক মনে আচার খেয়ে যাচ্ছে। তার এই অস্বাভাবিক আচার প্রীতি দেখে রিদির ভুরু কুঁচকে উঠল। সন্দেহভরা দৃষ্টিতে তাকিয়ে রিদিকে জিজ্ঞেস করলো, তোর ব্যাপার কি বলতো? আজকাল দেখছি ভাতের চেয়ে আচার বেশি খাচ্ছিস। পৃথা দূরের আকাশের দিকে তাকিয়ে
মনে বলল, জানি না রে, ইদানিং খেতে ভালোই লাগে, ভাত খেতে গেলে বমি আসে। সব কিছুর গন্ধে কেমন যেন গা গুলিয়ে ওঠে। হৃদি একটু নড়ে চড়ে বসলো। তার বুকের ভিতরটা যেন মুহূর্তে ধক করে উঠল। গম্ভীর সন্দেহে নিচু গলায় বলল, পিরিয়ড মিসিং? হৃদির সরাসরি প্রশ্নে পৃথা চমকে উঠল। লজ্জায় আর আড়ষ্টতায় তার মুখটা রাঙ্গা হয়ে উঠল। নিচু স্বরে মিনমিন করে বলল, হৃদির মেজাজটা যেন এক মুহূর্তে তিরিক্ষ হয়ে গেল। বিরক্তি আর উদ্বেগনে মিশে সে বলে উঠল, ভাইয়াকে বলছিস না কেন? আমার তো মনে হচ্ছে খালামণি হব, তুই টেস্ট করে দেখে নে আজই। পৃথা লজ্জা পেয়ে মাথা নিচু করে সায় জানালো। আসলে সে নিজেও ভিতরে ভিতরে এমনটাই আজ করেছিল, কিন্তু দ্বিধায় ছিল। চেয়েছিল নিজে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে তবেই আরবানকে সুখবরটা দেবে। হৃদি নিশ্চুপ হয়ে বসে রইল। হঠাৎ করেই তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বুকের ভিতরটা যেন কেমন মোচড় দিয়ে উঠল এক অদ্ভুত দীর্ঘশ্বাসে। আকাশের দিকে তাকিয়ে সে ভাবল, মা হওয়ার অনুভূতিটা কেমন হয়। এই যে একটি প্রাণ নিজের ভিতরে বেড়ে ওঠা, সে অসীম মমতা আর এক অদ্ভুত রোমাঞ্চের ছোঁয়া কি কখনো তার জীবনে আসবে? নিজের অজান্তে হৃদির চোখে এক চিলতে জল চিকচিক করে উঠল। রাত প্রায় 1টা। দিনের প্রখর রোদ আর ব্যস্ততা পেরিয়ে সৌহার্দ্য সবেমাত্র ঘরে ফিরল। রুমে ঢুকতেই তার নজর গেল খাটের এক কোণে। হৃদি ফোনটা হাতে নিয়ে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, যেন তার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমের দেশে হারিয়ে দিয়েছে মেয়েটা। হৃদির এই অসহায় আর মায়াভরা দৃশ্যটা দেখে সৌহার্দ্যের বুকের ভিতরটা মুহূর্তেই নরম হয়ে গেল। সে নিঃশব্দ পায়ে এগিয়ে গিয়ে হৃদিকে আলতো করে শোয়াতে যাবে। তখনই হৃদি পিটপিট করে চোখ মেলল। ঘুমের ঘোর তখনও কাটেনি। ঝাপসা চোখে সৌহার্দ্যকে দেখে সে মিনমিন করে বলল, কখন থেকে অপেক্ষা করছি আমি? সৌহার্দ্য খেয়াল করলো হৃদির মুখটা কেমন বিষণ্ণ, যেন কোনো এক অজানা কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভুরু কুচকে সে জিজ্ঞেস করলো, মন খারাপ কেন সুইটহার্ট, কিছু হয়েছে? হৃদি মুহূর্তের জন্য দ্বিধা কাটালো, তারপর সব লজ্জা বিসর্জন দিয়ে সৌহার্দ্যের গলার উপর 2 হাত জড়িয়ে ধরে বুকের কাছে মুখ লুকালো। কম্পিত কণ্ঠে মিনমিন করে বলল, আমি মা হতে চাই ডাক্তার সাহেব, আপনার মতো দেখতে কিউট একটা বাবু চাই আমার, দিবেন? সৌহার্দ্য এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। হঠাৎ হৃদির এমন আকুল আবদার তাকে যেন অপ্রস্তুত করে তুলল। সে ভুরু কুচকে কৃত্রিম বিরক্তিতে তাকিয়ে বলল, হ্যাঁ। প্রসেসিং ছাড়া কি বাবু আকাশ থেকে টপকাবে? কাছে গেলেই তো মৃগী রোগের মতো ছটফট করো। হৃদি সৌহার্দ্যের দিকে তাকাতে পারল না। লজ্জায় রাঙ্গা হয়ে নিচু স্বরে বলল, আর করব না। সৌহার্দ্য তীক্ষ্ণ দৃষ্টিতে বউকে পর্যবেক্ষণ করল। কিছুক্ষণ পর তার কণ্ঠস্বর গম গম করে উঠল, শিওর? পরে কিন্তু কাঁদলে ছাড়া পাবে না ভেবে বলছো তো? হৃদি লজ্জায় কুকড়ে গিয়ে অস্ফুট স্বরে বলল, সৌহার্দ্য তার নাক টিপে ধরে দুষ্টামির স্বরে বলল, কি আদর চাই? হৃদি লজ্জায় মাথা নিচু করে ছোট করে মাথা দোলালো। সৌহার্দ্য দেরি করলো না, নিচের শার্টটা খুলে ছেড়ে ফেলে হৃদিকে বিছানায় শুয়ে দিল। নিজের শরীরের সমস্ত ভার তার উপর ছেড়ে দিয়ে নেশাতুর চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, জেনে শুনে আমার কাছে ধরা দিয়েছেন ম্যাডাম, এখন চাইলেও আর ছাড়া পাবে না। বলেই সে হৃদির টি শার্টটা আলতো করে সরিয়ে হৃদির উন্মুক্ত উদরে মুখ ডুবিয়ে দিল। হৃদির শরীরটা যেন এক অদ্ভুত শিহরণে বিদ্যুৎ খেলে গেল। হৃদস্পন্দন ছন্দ যেন হারিয়ে ফেলল সে। লজ্জায় আর উত্তেজনায় তার আঙ্গুলগুলো সৌহার্দ্যের চুলে হারিয়ে গেল। আবেশে সে শক্ত করে খামচে ধরল তাকে। সৌহার্দ্যের এলোমেলো স্পর্শ আর প্রতিটা উত্তপ্ত নিঃশ্বাস হৃদির নাজুক শরীরটাকে যেন তিলে তিলে দিশেহারা করে দিচ্ছে। সে তখন এক অন্য জগতের যাত্রী। দুজনের মাঝে যখন এই গভীর আচ্ছন্ন উন্মেদনা তার চরম শিখরে, ঠিক তখনই দরজায় পড়ল এক তুমুল শব্দের আঘাত। যেন কারো ঝোড়ো হাওয়া এসে সব কিছু উড়িয়ে নিয়ে গেল। ওপাশ থেকে মায়ের তীক্ষ্ণ চিৎকার। দুজনেই যেন ঘোর ভাঙা আতঙ্কে বাস্তবের কঠিন মাটিতে আছড়ে পড়ল। সৌহার্দ্য দ্রুত হৃদিকে ছেড়ে দিয়ে এক ঝটকায় উঠে দাঁড়ালো। হৃদিও লজ্জায় তার তীব্র অস্বস্তিতে নিজেকে গুটিয়ে নিয়ে কাঁপা কাঁপা হাতে উঠে বসল। সৌহার্দ্য তাড়াহুড়ো করে হৃদির টি শার্টটা তার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, পড়ে নাও, আমি দেখছি। বলেই সে দরজার দিকে এগিয়ে গেল। দরজার ওপাশে মায়ের কণ্ঠস্বরে তীব্রতা আর নিজের ভিতরের প্রবল অস্থিরতা সব মিলিয়ে ঘরের বাতাস যেন ভারী হয়ে আছে। সৌহার্দ্য কোনো রকম তড়িঘড়ি করে এলোমেলো শার্টটা টেনে টুনে গায়ে জড়ালো। তার চোখে মুখে তখনও আগের আবেশের রেশকার লেগে আছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সে নিজেকে কঠিন পাথরের মতো শক্ত করে নিল। গভীর একটা শ্বাস নিয়ে সে দরজার লকটা খুলল। সামনে মাকে অস্বাভাবিক রকমের বিচলিত দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্যর কপালে চিন্তার ভাঁজ ফেলল। কণ্ঠস্বরে যতটা সম্ভব স্বাভাবিক টেনে এনে সে ধীর স্থির গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? তোমাকে এত টেন্স লাগছে কেন? এভরিথিং ওকে? শাহেদা চৌধুরী স্থির দৃষ্টি ছেলের উপর পড়তেই তিনি পরিস্থিতি আঁচ করতে দেরি করলেন না। সৌহার্দ্যের এলোমেলো অবয়ব দেখে তার চোখের কোণে এক চিলতে বিষণ্ণতা খেলে গেল। তিনি কিছুটা সতর্ক ভঙ্গিতে দৃষ্টি সরিয়ে নিয়ে নিচু গলায় বললেন, তোর আব্বুর হঠাৎ বুকে ব্যথা হয়েছে, একটু দেখবি বাবু? মায়ের সেই তীক্ষ্ণ দৃষ্টির মুখোমুখি হয়ে সৌহার্দ্য নিজের অবিন্যস্ত পোশাকের দিকে তাকাতেই অস্বস্তিতে পড়ে গেল। স্বভাবতই সে এসবের ধার ধারে না, কিন্তু আজ কেন জানি এক অদ্ভুত লজ্জা তাকে গ্রাস করলো। নিজেকে সামলে নিয়ে সে কোনো মতে ধীর গলায় বলল, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। দরজাটা সামান্য ঠেলে সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দ্রুত নিজেকে গুছিয়ে নিল। আয়নায় হৃদির দিকে তাকাতেই দেখলো মেয়েটা লজ্জা একদম পাকা টমেটোর মতো লাল হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য হৃদির খুব কাছে গিয়ে তার চিবুক ছুঁয়ে একটা ঝুঁকলো। তারপর ঠোঁটে আলতো একটা চুম্বন এঁকে আদুরে গলায় ফিসফিস করে বলল, ওয়েট করো, আসছি আমি, ওকে?
রিদি লজ্জা আড়াল করতেই বোধহয় আরও বেশি কুঁকড়ে গেল। মিনমিন গলায় শুধু বলল, ঠিক আছে। রিদির সম্মতির পর সৌহার্দ্য দীর্ঘ একটা শ্বাস ফেলে বাবার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সৌহার্দ্য বেরিয়ে যেতে রিদি এতক্ষণ আটকে রাখা দীর্ঘশ্বাসটা এক নিমেষে ছাড়ল। লজ্জায় তার গাল দুটো আগুনের মতো গরম হয়ে আছে। নিজের দিকে তাকিয়ে সে অবাকই হচ্ছে কিভাবে সে এমন নির্লজ্জের মতো সৌহার্দ্যকে কাছে পাওয়ার আবদার করলো। ভাবতে গিয়ে সংকোচ তার মুখটা রাঙ্গা হয়ে উঠল। অন্যদিকে সারহান চৌধুরী ঘরে ঢুকে সৌহার্দ্য দেখল তার বাবা যন্ত্রণায় কুঁকড়ে বুক চেপে বসে আছেন। বাবাকে এমন অসহায় অবস্থা দেখে সৌহার্দ্যের বুকের ভিতরটা ধক করে উঠল। দ্রুত পায়ে বাবার শিওরে গিয়ে বসে সে উদ্বিগ্ন হাতে পরীক্ষা করতে লাগলো। তারপর বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মেডিসিন খাওনি তুমি? মেডিসিন নিলে তো এমনটা হওয়ার কথা নয়। সৌহার্দ্যের সরাসরি প্রশ্নে সারহান চৌধুরী কিছুটা থমকে গেলেন। সত্যিটা বললে এই ছেলেটা রেগে আগুন হবে, অথচ মিথ্যে বলার মতো মানসিক শক্তিও যেন তার শরীরে নেই। তিনি কিছুটা আমতা আমতা করে বললেন, না মানে আসলে বাবার জড়তা দেখে সৌহার্দ্য পুরোটা বুঝে গেল। সে বিরক্তিতে চোয়াল শক্ত করে মায়ের দিকে তাকিয়ে বলল, মেডিসিন বক্সটা দাও আম্মু। সৌহার্দ্যের কণ্ঠে শীতলতা বুঝতে পেরে সারহান চৌধুরী নিজেকে সামলানোর চেষ্টায় কিছুটা আড়ষ্ট গলায় বললেন, ওষুধ তো শেষ হয়ে গিয়েছিল, আনতে মনে ছিল না আমার। বাবার এহেন দায়িত্বহীনতা আর নিজের অসুস্থতা নিয়ে এই হেয়ালিপনায় সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার রাগ যেন মাথায় উঠে গেছে। কোনো প্রত্যুত্তর না গিয়েই সে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল। সারহান চৌধুরী ছেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন তার অবহেলায় সৌহার্দ্য কতটা ক্ষুব্ধ হয়েছে। প্রায় 1 ঘন্টা পর সৌহার্দ্য ওষুধ নিয়ে ফিরল। বাবার শিওরে বসে অত্যন্ত যত্ন সহকারে তাকে ওষুধ খাইয়ে দিয়ে সে বাবার হাত দুটো নিজের হাতের মুঠোয় তুলে নিল। তারপর অভিমানী গলায় অনেকটা ক্ষোভ করে ভালোবাসার মিশলে বলল, কেন এমন করো আব্বু? তোমরা দুইজন ছাড়া তোমার এই ছেলের আর কে বা আছে? নিজের শরীরের প্রতি এক অবহেলা কেন? আমাকে কি একটুও টেনশন ফ্রি লাইফ লিড করতে দিবা না? দিন দুয়েক পরপরই ওষুধের বেলায় এমন হেয়ালিপনা কেন? ছেলের এমন আকুতি ভরা কণ্ঠস্বর শুনে সারহান চৌধুরীর বুকের ভিতরটা কেঁপে উঠল। তিনি খুব ভালোভাবেই জানেন তার ছেলে বাইরে থেকে যতই কঠিন হওয়ার ভান করুক, ভিতরটা আসলে অনেক বেশি নরম। তিনি ছেলের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আর এমন হবে না, তুমি টেনশন করো না। রাত অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমাও। সৌহার্দ্য বাবার দিকে শেষবার এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর মায়ের দিকে তাকিয়ে বাবার খেয়াল রাখার ইঙ্গিত দিয়ে সে ধীর পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। সৌহার্দ্য রুমে ঢুকে দেখল রিদি ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। সে ধীরে পায়ে এগিয়ে গিয়ে শার্টটা খুলে ফেললো। তারপর আলতো করে রিদির পাশে শুয়ে পরম যত্নে মেয়েটাকে নিজের বুকে টেনে নিল। রিদির কপালে একটা স্নিগ্ধ চুম্বন এঁকে সে বিড়বিড় করে বলতে লাগলো, একটা নড়বড়ে জেনারেটর ছুটছে কপালে। কাছে গেলেই যেন মাইনফিল্ডের মতো ফেটে পড়ে, করবো না বালের বাসর। স্টুপিড মহিলা, একটু জেগে থাকলে কি হতো? কথাগুলো বলে সৌহার্দ্য যেন রাগে ফোঁস করতে লাগলো। নিজের উন্মুক্ত বুকে রিদির মুখটা আরও শক্ত করে চেপে ধরল সে, যেন কোনো অভিমান বা অস্থিরতা তাকে পুরোপুরি গ্রাস করে আছে। রিদির গায়ের ঘ্রাণটুকু গভীর শ্বাসে টেনে নিয়ে সে চোখ বুঝল। সকাল প্রায় 8টা। রিদি তখনও ঘুমের ঘরে তাচ্ছন্ন। সৌহার্দ্য কিছুক্ষণ আগেই উঠে ফ্রেশ হয়ে এসেছে। নিজের স্ত্রীকে এখনও ঘুমের আতলে হারিয়ে যেতে দেখে তার বুকের ভিতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। সে ঝুঁকে রিদির কপালে আলতো করে চুমু খেলো। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে গম্ভীর কণ্ঠে বলল, হার্ট ওঠো, কলেজে যেতে হবে জান আমার, উঠো সুইট হার্ট। রিদি চোখ মেলে তাকালো। চোখের সামনে সৌহার্দ্যকে এতটা কাছে পেয়ে এক চিলতে হাসি ফুটে উঠল তার মুখে। সে 2 হাতে সৌহার্দ্যকে জড়িয়ে ধরে আদুরে ও ঘুম কণ্ঠে বলল, আজ না গেলে হয় না? রিদির এমন আবদার শুনে সৌহার্দ্য তৎক্ষণাৎ নিজের মুখটা কঠোর করে নিল। একরাশ বিরক্তি ফুটিয়ে সে রিদির হাত নিজের গলা থেকে ছাড়িয়ে দিয়ে বলল, নো, উঠো, হারি আপ। বলেই সে নিজের শার্টটা প্যান্টের ভিতর ইন করতে আবার বলল, আমার লেট হচ্ছে রিদিদা, দ্রুত ওঠো। সৌহার্দ্যের এই হুট করে বদলে যাওয়া মেজাজ দেখে রিদি কিছুটা অপ্রস্তুত হলো। অলসতা ঝেড়ে সে বিছানা থেকে কোনো মতে উঠে বসলো। টেবিলের উপর খাবার রাখা দেখে সে বুঝলো সায়েদা চৌধুরী দিয়ে গেছেন। ইদানিং তিনি প্রায় সকালেই এমনটা করেন। রিদি কাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়লো। বাইরে বেরিয়ে এসে তাড়াহুড়ো করে হালকা নাস্তা সেরে সৌহার্দ্যের সাথে সে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ক্লাসরুমের নিস্তব্ধতাকে চিরে রিদি সুমি আর সাইমের ফিসফিসানি যেন এক গোপন জগৎ গড়ে তুলেছে। বাইরের পৃথিবীর সাথে তাদের কোনো সংযোগ নেই। ক্লাসে সৌহার্দ্যের উপস্থিতি 10 মিনিট পেরিয়ে গেছে। কয়েকবার গলা খাকারি দিয়েও যখন সে তাদের দৃষ্টি আকর্ষণ করাতে ব্যর্থ হলো, তখন তার চোয়াল শক্ত হয়ে এলো। ভিতর থেকে একটা বিষাক্ত আগ্নেয়গিরি যেন ধিক ধিক জ্বলছে। হঠাৎ সাইমের চোকাচোকি হতেই সে ভড়কে গেল। গলার ভিতরে শুকনো ঢোক গেলে সে একটু সরে বসলো। সাইমের মনে পড়ে গেল সেই দুঃসহ স্মৃতির কথা। কদিন আগে রিদির সাথে এভাবে ঘেঁষে বসার অপরাধে তাকে যে চেম্বারে ডেকে নিয়ে সৌহার্দ্য 1 ঘন্টা এক পায়ে দাঁড় করিয়ে রেখেছিল। সাইমের মনটা বিদ্রুপে ভরে উঠল। সে জানে দোষটা আসলে রিদির। নিজে থেকে সে এসে এমনভাবে জুড়ে বসে সাইম কোনো মতে নিস্তার পায় না। অথচ সব দোষ তো শেষমেশ ওই অসহায় সাইমেরই হয়। বিড়বিড় করে সাইম আক্ষেপ করলো, খাটাস বউটাকে তো কিছু বলার সাহস নেই, সব আক্রোশ দেখার আমার মতো অবলা প্রাণীর উপর।
সায়েমের শক্তোক্তি শেষ হওয়ার আগে সৌহার্দের গমগমে গম্ভীর স্বর পুরো ক্লাসরুমে বিদ্যুতের মতো আছড়ে পড়ল। আজ পুরো ব্যাচের অ্যাসাইনমেন্টের দায়িত্ব তোমার সায়েম। আজকের দিনের শেষেই আমার টেবিলে সব রেডি চাই। সায়েমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এবার সৌহার্দের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়ল রিদির উপর। কণ্ঠটা আগের চেয়েও শীতল, কঠোর। ইউ মিসেস চ্যাটারবক্স, স্ট্যান্ড আপ। রিদি চমকে তাকিয়ে উঠে দাঁড়ালো। তার সারা শরীর ভয়ের একটা কাঁপন। সে খুব ভালো করেই জানে ক্লাসের চার দেওয়ালের মাঝে সৌহার্দের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। এখানে সৌহার্দ কেবল একজন কঠোর গম্ভীর শিক্ষক। সৌহার্দ তিরিক্ষে মেজাজে প্রশ্ন করল, আজকের লেকচার সম্পর্কে সংক্ষেপে বলো। কথাটা শুনে রিদি স্তব্ধ হয়ে গেল। সে তো মনোযোগ দিতেই পারেনি। কি বলবে এখন? শুকনো ঢোক গেলে আমতা আমতা করে বলল, সরি স্যার, আর হবে না। সৌহার্দের বিরক্তি যেন বাদ মারল না। সে কর্কশ কণ্ঠে নির্দেশ দিয়ে বলল, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকো। হঠাৎ ক্লাসের এক কোণে তনিমার বাঁকা হাসি সৌহার্দের নজরে পড়ল। রিদির অসহায়ত্ব নিয়ে সেই বিদ্রুপাত্মক হাসি সৌহার্দের যেন আরও অস্থির করে তুলল। সে রিদির দিক থেকে নজর না সরিয়ে রাগে গর্জে উঠল, ইউ হোয়াট এভার, গেট আউট ফ্রম মাই ক্লাস। তনিমা কিছু বলার চেষ্টা করতেই সৌহার্দ্য তার দিকে না তাকাতেই কঠিন কণ্ঠে বলল, আউট। তনিমা ভয়ে তড়িঘড়ি বেরিয়ে যেতেই সৌহার্দ্য ক্লাসে মনোযোগ দিল। দীর্ঘ 1 ঘন্টা পরে ক্লাস শেষ করে বেরিয়ে যাওয়ার সময় সৌহার্দ্য দেখল রিদি রাগে টমেটোর মতো লাল হয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য দেখে সৌহার্দ্যের ভিতরে রাগটা যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। সে একটা ফাইল নিয়ে রিদির পাশে গিয়ে দাঁড়িয়ে ফাইলটা ওর দিকে এগিয়ে দিল। কিছুক্ষণ ঠোঁট কামড়ে গভীর দৃষ্টিতে রিদির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সিট ডাউন মিসেস সৌহার্দ্য, এই ফাইলটা নিয়ে আমার চেম্বারে আসো, আর্জেন্ট। সৌহার্দ্য বেরিয়ে যেতে রিদির আগে ফুঁসে উঠে বিড়বিড় করে উঠল, গন্ডার একটা, যাবো না আমি আপনার কাছে। ক্লাসে এসে টিচারগিরি দেখাবে, চেম্বারে নিয়ে জামাইগিরি দেখাবে, ছেঁচড়া লোক একটা। রিদি দাঁড়িয়ে আছে সৌহার্দ্যের চেম্বারের সামনে। না আসবো না বলে শেষ পর্যন্ত আসতে হয়েছে। মনে নিজেকে বারবার শক্ত করেছে, ফাইলটা যদি সৌহার্দ্যের জরুরি কোনো কাজের হয় আর সেটা না পেলে যদি কোনো বড় বিপদ ঘটে সেই চিন্তাতেই সে এসেছে। তবে ঠিক করে এসেছে, ফাইলটা দিয়ে 1 সেকেন্ডও দাঁড়াবে না, এই লোকের সাথে একটা কথাও বলবে না। কি পেয়েছে তাকে যখন যা খুশি তা বলবে, আবার 2 মিনিট পর ভালোবাসা দেখাবে। রিদির এমন ভালোবাসা চাই না। রিদি সবেমাত্র চেম্বারের দরজায় পা রাখতে যাবে, ঠিক তখনই দুটি বলিষ্ঠ হাত তাকে টেনে নিয়ে দরজার পাল্লার সাথে পিঠ চেপে আটকে ধরল। রিদির পিঠ দরজার কাঠের সাথে ঠেকে গেল আর সামনে থেকে সৌহার্দ্যের শরীরের উষ্ণতা তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলল। কোনো কিছু বুঝে ওঠার আগে সৌহার্দ্যের আঙ্গুলগুলো আলতো করে রিদির হিজাবটা টেনে সরিয়ে দিল। রিদি যখন ভীত বিহলা চোখে সৌহার্দ্যের দিকে তাকালো, দেখল তার চোখের গভীরে এক মাতাল করা নেশা আর উন্মুক্ত অধিকারবোধ উপচে পড়ছে। সৌহার্দ্যের বুকের ধুকপুকানি তখন রিদির প্রতিটা স্পন্দনের সাথে মিশে একাকার হয়ে গেছে। হৃদির শরীরের প্রতিটা লোমকূপ তখন উত্তেজনায় কাঁপছে, অথচ সৌহার্দ্য যেন সেই কাঁপুনির উৎসটাকেই চিনে নিতে মরিয়া। সৌহার্দ্য ঝুঁকে পড়ে হৃদির উন্মুক্ত গ্রীবায় মুখ গুজে দিল। তার নিঃশ্বাস উত্তপ্ত হৃদির চামড়ার এক তীব্র দহন সৃষ্টি করছে। সেখানে অগোছালো চুমুর তোড়ে হৃদির সারা শরীর যখন শিহরিত হয়ে উঠেছে, সৌহার্দ্য ঠিক তখনই আলতো অথচ জোরালোভাবে দাঁত বসালো তার নরম ত্বকে। হৃদির ঠোঁট চিরে বেরিয়ে এলো এক অস্ফুট যন্ত্রণা মিশ্রিত দীর্ঘশ্বাস, যেখানে ব্যথার চেয়েও ছিল এক তীব্র শিহরণের মাদকতা। হৃদি ব্যথায় কাবু হয়ে নিজের হাত দুটো দিয়ে সৌহার্দ্যকে সামান্য সরানোর চেষ্টা করতেই সৌহার্দ্যের চোখে ফুটে উঠল একরাশ বিরক্তি আর সেই সঙ্গে তীব্র কামনার প্রতিফলন। সে মুহূর্তের জন্য মাথা তুলে হৃদির কাঁপতে থাকা চোখের গভীর স্থির দৃষ্টিতে তাকালো। তার কণ্ঠস্বর তখন নেশা আর পুরুষালী আবেশে ভারী হয়ে উঠেছে। ব্যঙ্গের মতো লাফালাফি না করে ফিল করো আমাকে, হার্ট। বলেই সে আর এক মুহূর্ত দেরি না করে হৃদির ওষ্ঠের ভাঁজে গভীরভাবে ডুবে দিল। সৌহার্দ্যের এক উন্মাদনা যেন সমস্ত সীমানা ছাড়িয়ে যাচ্ছে, দীর্ঘক্ষণ হৃদির ঠোঁটের উপর নিজের আধিপত্য চালিয়ে। সৌহার্দ্য মুখ তুলে হাঁপাচ্ছে, কপাল কপাল মিলিয়ে কাঁপাকাঁপি নেশারো স্বরে বলল, আই কান্ট কন্ট্রোল জান, আই ব্যাডলি নিউ ইউ রাইট নাও। বলেই নিজের শার্টটা এক ঝটকায় খুলে ফেলে দিল। হৃদি সৌহার্দ্যের এমন উন্মাদ আচরণ ভয়ে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, এখানে আপনি এমন করছেন আমার ভয়। হৃদির কথা শেষ হওয়ার আগে সৌহার্দ্য তার সারা মুখে অসংখ্য চুমুকে উন্মাদ অথচ শান্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আই প্রমিস আই উইল বি জেন্টাল, ইউ জাস্ট ফোকাস অন মি। সৌহার্দ্যের আলতো ছোঁয়ায় হৃদির সারা শরীর এক অদ্ভুত শিহরণ খেলে গেল। নিজের অজান্তেই সে সৌহার্দ্যের চওড়া পিঠ আঁকড়ে ধরল। সৌহার্দ্য তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোমার এই জড়তাটুকুই আমাকে আরও পাগল করে তুলেছে সুইটহার্ট। তার প্রতিটা স্পর্শে হৃদি যেন নতুন করে নিজেকে আবিষ্কার করতে শুরু করলো। একসময় শরীর ও মনের সমস্ত জড়তা কাটিয়ে সে সৌহার্দ্যের ভালোবাসার সমুদ্রে নিজেকে পুরোপুরি সঁপে দিল। সেই নিবিড় মুহূর্তে তারা দুজন যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সৌহার্দ্যের প্রতিটা হৃদস্পন্দন হৃদির অস্তিত্বের সাথে মিশে একাকার হয়ে রইল। দীর্ঘ সময় পর যখন চারপাশ স্তব্ধতায় ভরে উঠল, সৌহার্দ্য হৃদির ঘাড়ের কাছে মুখ রেখে গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। তারা দুজনে যেন ভালোবাসার এক পরম আশ্রয়ে নতুন এক পৃথিবীর দেখা পেল। ধীরে
ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। সৌহার্দ্যের উন্মুক্ত বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হৃদি। কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকার পর সৌহার্দ্য তাকে পরম মমতায় সরিয়ে আলতো করে উঠে দাঁড়ালো। দ্রুত ফ্রেশ হয়ে ফিরে এসে মেঝেতে পড়ে থাকা শার্টটা জড়িয়ে নিল। হৃদি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, তার মুখটায় ক্লান্তির ছাপ। সৌহার্দ্য ধীর হাতে হৃদির ছড়িয়ে থাকা কাপড়গুলো গুছিয়ে নিল এবং খুব যত্ন করে তাকে পোশাক পরিয়ে দিল। কাজটা শেষ করে সে হৃদির পাশে গিয়ে বসলো। শান্ত ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তার ভিতর এক গভীর মমতা কাজ করলো। সে ঝুঁকে পড়ে হৃদির কপালেও চোখের পাতায় আলতো করে চুমু খেলো, যেন তার সমস্ত ক্লান্তি নিজের স্নেহের পরশ দিয়ে মুছে দিতে চাইছে। চুমু খাওয়ার পর হৃদির ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে সৌহার্দ্য একটা গভীর দীর্ঘশ্বাস ফেললো। তারপর টেবিলের উপর রাখা নিজের ফোনটা তুলে নিয়ে সরাসরি সুজনকে কল করলো। অপর প্রান্ত থেকে রিসিভ হতেই কোনো কিছু শোনার অপেক্ষা না করে সৌহার্দ্য বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠল, সুজন ফার্স্ট, আমার চেম্বারে আশপাশটা ক্লিয়ার করে দে, আমি বের হব। হারি আপ, ইন 10 মিনিটস। সুজন সৌহার্দ্যের কথার অর্থ বুঝতে পারল না। ছেলেটা কিছুক্ষণ আগেও সৌহার্দ্যের কেবিনের সামনে থেকে ঘুরে এসেছে। তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেও জেনেছে যে সৌহার্দ্য হাসপাতালে নেই। সুজন এক প্রকার বিরক্ত স্বরে তেতে উঠল, আশ্চর্য, হাসপাতাল কি আমার বাপের নাকি? আর তুই কি আকাম করছিস যে এভাবে চোরের মতো বের হতে হবে? তোর চেম্বারে 2 বার গিয়ে ফিরে আসলাম, তোর অ্যাসিস্ট্যান্ট বলল তুই হাসপাতালে নেই। এখন কোথা থেকে টপকারি? ফোন করছি, ফোনটা পর্যন্ত বন্ধ। সুজনকে আর বলতে না দিয়ে সৌহার্দ্য রাগে ফেটে পড়ে বলল, তোকে যেটা বলা হয়েছে সেটা কর, অ্যান্ড 10 মিনিটসের মধ্যে। আর মানুষের প্রাইভেট টাইমে ডিস্টার্ব করবি না, ইডিয়েট। সুজন বুঝতেই পারল না হাসপাতালে সৌহার্দ্যের কিসের প্রাইভেট টাইম। সে তিরবিরিয়ে বলল, হাসপাতালে তোর কিসের পুরোটা বলার সুযোগ না দিয়ে সৌহার্দ্য ঠাস করে ফোনটা কেটে দিল। সুজন রাগ আর বিরক্তি নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, আমি উপরে গিয়ে আগে আল্লাহর কাছে আমার পাপের হিসাব চাইবো। কোন পাপে আমার কপালে এমন কয়েকটা বন্ধু নামে শত্রু জুটেছে? একটা আমার না হওয়া বউ নিয়ে টানাটানি করছে, একটা সব সময় ফাঁসিয়ে দেয়, আর এক মুড অফ লিমিটেড তো আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে এক পায়ে দাঁড়িয়ে থাকে। বলে গজরাতে চলে গেল সৌহার্দ্যের চেম্বারের দিকে। প্রায় 15 মিনিট পর সুজন মোটামুটি সৌহার্দ্যের চেম্বারের আশপাশটা ক্লিয়ার করে সৌহার্দ্যকে ফোন দিল। রিসিভ হতেই সৌহার্দ্য বলল, ক্লিয়ার কর। পুরো কথা শেষ করার আগে সৌহার্দ্য গম স্বরে বলল, ওকে, আমার চেম্বারটা ক্লিন করিয়ে রাখিস, বলেই ফোনটা কেটে দিল। সুজন বুঝলো না কেন চেম্বার ক্লিন করে রাখতে হবে। সে আবার ফোন দিতে যাবে, তার আগে সৌহার্দ্য হৃদিকে পাঁজর করে নিয়ে বের হলো। সেদিকে তাকিয়ে সুজন মুখটা হা হয়ে গেল। বেচারা যেন শ্বাস নিতেই ভুলে গেল। হৃদিকে সৌহার্দ্যের কোলে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে যা বোঝার সে এক নিমেষেই বুঝে গেল। বুকে এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল তার। বন্ধুত্বের এক গভীর অব্যক্ত ভার আর কিছুটা বিস্ময় নিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নাক মুখ কুঁচকে গলার স্বর নামিয়ে বিড়বিড় করে বলল, বিয়ে করেছে জঙ্গলে, বাসর করছে চেম্বারে, আর বাচ্চা কোথায় পয়দা করবে এটা? আর যেটা বের হবে সেটা কেমন হবে?